হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। আজ আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের ভিউয়ার স্যার সেই বাংলা ক্লাস নিয়ে। আজ কিন্তু আমরা একটু নতুন বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। আজকে হলো একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা, সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো। যেহেতু তোমরা যারা নতুন এবার ভর্তি হয়েছো, সবেমাত্র তোমাদের রেজাল্ট আউট হয়েছে এবং অনেকের হয়তো ভর্তি এখনো কমপ্লিটও হয়নি, তো তোমাদের মধ্যে একটা উৎসুক কিন্তু চলে এসেছে যে এখানকার পরীক্ষা সিস্টেম পদ্ধতিটা কেমন, একাদশ শ্রেণীতে কেমন, দ্বাদশ শ্রেণীতে কেমন। একটু বলে দিই, তোমাদের একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার আছে, ফার্স্ট এবং সেকেন্ড। আর দ্বাদশ শ্রেণীতে থার্ড আর ফোর্থ সেমিস্টার। তো সেখানে একাদশ শ্রেণীতে প্রথম যে সেমিস্টারটা তোমাদের হবে, সেখানে কিন্তু পুরো 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন উত্তর থাকবে। আর সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বরের ডিসক্রাইব কোশ্চেনের উত্তর দিতে হবে। তবে একটা জিনিস তোমরা কিন্তু খেয়াল রাখবে, যদি প্রথম সেমিস্টারে তোমরা ভালো ফলাফল, মানে আশানুরূপ ফলাফল করতে না পারো, তাহলে কিন্তু সেকেন্ড সেমিস্টারের ডিসক্রাইব কোশ্চেনে অনেকেই ব্যাকফুটে চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারটা খুব সুন্দর করে পড়তে হবে এবং নিজেকে কিন্তু এগিয়ে রাখতে হবে। ওকে, তো ঠিক আছে। তো আমরা প্রথম সিলেবাসে একটু দেখে নেব আমাদের। দেখো, যে বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে সেমিস্টার কিন্তু দুটো। প্রথমেই বলেছি সেমিস্টার আমাদের দুটো একাদশ শ্রেণীতে। তো প্রথম সেমিস্টার দেখো, গদ্য রয়েছে, পদ্য রয়েছে, প্রবন্ধ, গল্প, ভাষা, বাংলা শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, টোটাল এই বিষয়গুলি। এর মধ্য থেকেই তোমার 40 নম্বরের এমসিকিউ আসবে এবং খুব ভালো করে কিন্তু পড়তে হবে বিষয়গুলি। এবং মার্কস ডিভিশনটা কেমন, কোন বিষয় থেকে কতটা আসবে, এর পরে আমি যাব। প্রথম একটু বিশদ আলোচনা করে যাই। দেখো, প্রথম আছে যে গল্পটা তোমাদের রয়েছে, একটা গল্প থাকবে বিভূতিভূষণের। তো সে গল্পটা কি বলা হয়েছে, পুঁই মাছা। পুঁই মাছা গল্পটা তোমাদের থাকবে বিভূতিভূষণের। আর একটা প্রবন্ধ, প্রবন্ধ কার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা প্রবন্ধ থাকবে। আর কবিতা থাকবে দুটো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা কবিতা, আর সাম্যবাদী নজরুল ইসলামের লেখা। আর আন্তর্জাতিক কবিতা রয়েছে, সেটা হচ্ছে গাব্রিয়াল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো। আমি পরে এগুলো জাস্ট একটু তোমাদের বলে দেবো, কিন্তু আমি প্রথম একটু সম্পূর্ণগুলো বলে নিতে চাইছি। তারপর একটা আছে ভারতীয় কবিতা, চারণ কবি ভারভারা রাও। এই যে কবিতাগুলি আন্তর্জাতিক বা ভারতীয় কবিতা, এগুলো কিন্তু বেশিরভাগই মানে আমাদের বাইরের বিদেশি সাহিত্যিকদের লেখা, এবং সেগুলোকে আবার অনুবাদ করা হয়েছে, মানে তর্জমা করা হয়েছে। সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে, বাংলা ভাষাতেই পাবে। তারপর হচ্ছে কি ভাষা। ভাষা তো অবশ্যই আমাদের পড়তে হবে, বাংলা বিষয় মানে আমাদের ভাষা অবশ্যই অবগত হতে হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখো, ভাষাটা রয়েছে শুধু বাংলা ভাষা নয়, আমাদের পড়তে হবে বিশ্বের ভাষা, ভারতের ভাষা, আর পড়তে হবে কি ভাষার যে বৈচিত্র্য। তিনটি বিষয় কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে ভারতের ভাষার সঙ্গে বিশ্বের ভাষার মেলবন্ধনও তোমরা পেয়ে যাচ্ছ, আর কি ভাষার যে বৈচিত্র্যগত দিক সে বিষয়টাও কিন্তু আমরা পাবো। তারপর রয়েছে কি শিল্প সাহিত্য। সাহিত্য কিন্তু শিল্প সাহিত্য যেটা বিষয়টা রয়েছে, তার ভিতরে কিন্তু দেখো আমরা পাবো প্রাচীন বাংলা। প্রাচীন বাংলা সমাজ সাহিত্য বলতে কি বোঝায়, চর্যাপদ রয়েছে তার মধ্যে। আর মধ্যযুগ আমরা জানি, দশম দ্বাদশ শতকে যখন প্রাচীন যুগ অর্থাৎ চর্যাপদ লিখিত হয়, তারপর ত্রয়োদশ তুর্কি আক্রমণ, সাহিত্য ইতিহাসে অন্ধকার যুগ বলা হয়। চতুর্দশ অর্থাৎ চতুর্দশ শতকের শেষ অথবা পঞ্চদশ শতকের প্রথমার্ধ থেকেই কিন্তু আমরা মধ্যযুগটা পেয়ে যাচ্ছি, এবং সেটা অষ্টাদশ শতকের আগে পর্যন্ত। অষ্টাদশ থেকে আধুনিক যুগ, ফোর্ট উইলিয়াম কলেজ, এটা আমরা মোটামুটি জানি। তোমাদের আধুনিক যুগ পড়া লাগবে না, তোমাদের পড়তে হবে কিন্তু মধ্যযুগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে প্রথম বললাম পুঁই মাচা গল্প বিভূতিভূষণ। এখানে আছে একটু একটা পারিবারিক জীবন, সাধারণ গ্রাম্য পারিবারিক জীবনের ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। বিড়াল বঙ্কিমচন্দ্রের এখানে কি মূল বিষয়, যে সাধারণ মানুষের যে অধিকার, ধনী দরিদ্রের মধ্যে একটা মেলবন্ধন, অর্থাৎ ধনীর কারণে যে দরিদ্র কোনো অপকর্ম বা খারাপ কাজ করে, বা দারিদ্র দারিদ্র মানুষের চুরি করার কারণে যে ধনী, এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। তারপরে কি
মাইকেল মধুসূদন দত্ত এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা বিদ্যাসাগরের মহৎ যে দান অর্থাৎ জনকল্যাণমুখী তার যে কাজকর্ম সেগুলোকেই তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, এটা মূল বিষয়। আর সাম্যবাদী নজরুল গাহি সাম্যের গান অর্থাৎ বিবিধ পার্থক্যের মধ্যে সবার মধ্যে একটা সামঞ্জস্যকেই তুলে ধরেছেন। ঠিক আছে, এই যে আন্তর্জাতিক গল্প এই বিষয়টা একটু আমাদের সবার মনে একটা খটকা বা একটা প্রশ্ন জাগে যে আন্তর্জাতিক গল্প কি, মানে সমগ্র পৃথিবীতে বা বিশ্বে এই গল্পগুলি একটু সমাদৃত। ঠিক আছে, তো এই যে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তার লেখা বিশাল ডানাওয়ালা এক থুত্তুর বুড়ো, এটা হচ্ছে একটা কাল্পনিক টাইপেরই গল্প বলতে গেলে। কারণ একটা বৃষ্টির দিন আছে এবং সেখানে একটা পরীর মতন বা কোনো একটা মানব জন্তু, এরকম কোনো বৃহৎ জন্তু, তাকে নিয়েই একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হচ্ছে, গ্রামের মানুষজনের মধ্যে একটা হতবাক, এরকম একটা বিষয় এই যে বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো গল্প, এটাকে আমাদের বাংলায় আমাদের সামনে তুলে ধরেছেন কে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে ভারতীয় কবিতার মধ্যে আমরা দেখেছি ভারবারা রায়ের চারণ কবি, শঙ্খ ঘোষ যার অনুবাদ করেছে, ভাষা তো বলেছি, এবং শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে মূল ফার্স্ট সেমিস্টারের মূল বিষয়টা সম্পূর্ণটাই কিন্তু এই হচ্ছে চিত্র, এই ছবিটাই কিন্তু বা এই বিষয়টাই আমাদের পড়তে হবে। এবার আমরা মার্কস ডিভিশনে যাব, যে গদ্য থেকে কত নাম্বার থাকবে, পদ্য থেকে কত থাকবে, প্রবন্ধ থেকে কত থাকবে। ঠিক আছে, তাহলে নেক্সট চলে আসা যাক। দেখো মার্কস ডিভাইডেশন, তাহলে মোট আমাদের নম্বর কত? 40 নম্বরে আমাদের এমসিকিউ থাকবে। ওকে, এবং অপশান থাকবে, সেই অপশান থেকে তোমাকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে, যেটা ওই মার্কশিট দিলে ওই মার্কস ওই মার্কশিটে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম বলা হয়েছে গল্প। গল্প আমরা পেয়েছিলাম পুঁইমাচা বিভূতিভূষণের, তো সেখান থেকে আমাদের মার্কস থাকবে কত? 8 মার্কস। খুব সুন্দর করে পড়তে হবে কিন্তু ওটা। তারপর কি বলছে, প্রবন্ধ, একটা প্রবন্ধ ছিল, সেখান থেকে থাকবে 5 নম্বর, মানে 5টা এমসিকিউ থাকবে। কবিতা ছিল 2টো, সেখান থেকে থাকবে 7 নম্বর। আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, আন্তর্জাতিক গল্পও ছিল, ভারতীয় কবিতাও ছিল, তো ওখান দুটোর থেকে আসবে তোমার 5 নম্বর। দেখো অগাধ এমসিকিউ বা অনেক বেশি পড়ার কোনো প্রয়োজন নেই, মোটামুটি একটু কমনযোগ্য প্রশ্ন উত্তর। আর টেক্সট, সবচেয়ে বড় হলো টেক্সটগুলো খুব ভালো করে পড়বে। আর আমরা যে নোটসগুলো তোমাদের দেবো সেইগুলোও কিন্তু খুব সুন্দরভাবে দেখবে। ঠিক আছে, ওখান থেকেই আশা করি 95% তোমরা কমন পেয়ে যাবে। আর টেক্সটটা একটু দেখলে মোটামুটি একটা ভালো পজিশনে তোমরা আসতে পারবে। 40-এর মধ্যে 36, 37, 38 এরকম পেলে খুব ভালো, তুমি নিজেকে অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, এবং 40ও পেয়ে যায় অনেকে। তারপরে দেখো ভাষা বলেছিলাম, বিশ্বের ভাষা, ভারতের ভাষা, আর ভাষার যে বৈচিত্র্য, ওই বিষয়টা একটু জটিল, কারণ বিভিন্ন বিদেশি ভাষার নাম আছে, কোথায় কি ভাষা প্রচলিত আছে, কোন কোন জনগোষ্ঠীর মধ্যে কোন ভাষা প্রচলিত আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া, ওটা কিন্তু একটু টাফ হবে, এই গদ্য পদ্য প্রবন্ধ আন্তর্জাতিক কবিতার থেকে একটু টাফ হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, এবং নাম্বারটাও দেখো ভাষার থেকে মোটামুটি 10 নম্বর তোমাদের দিয়ে দিয়েছে। তাহলে উপরের যেগুলো আমরা মার্কস ডিভিশন দেখলাম তার থেকে কিন্তু ভাষাতে তোমাকে 10 নম্বর দেওয়া হয়েছে, ভাষার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে কিন্তু বেশি এই ফার্স্ট সেমিস্টারে একাদশ শ্রেণী। তারপর আছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। ঠিক আছে, তো এখানে তোমার 5 নম্বর থাকবে। এই বিষয়টাও কিন্তু প্রত্যেক ছেলে মেয়ের কাছে, বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীর, দ্বাদশ শ্রেণীতেও তোমরা পাবে শিল্প সাহিত্যের ইতিহাস, একাদশ শ্রেণীতেও রয়েছে, এটা কিন্তু প্রত্যেক ছেলে মেয়ের কাছে একটা চ্যালেঞ্জের বিষয়। কেন বলছি, এই শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে প্রচুর প্রচুর কোশ্চেন, প্রচুর তথ্য রয়েছে। ঠিক আছে, সেখানে তোমার যে যে বিষয়গুলো রয়েছে একটু ভালো করে না পড়লে কিন্তু পিছিয়ে পড়তে হবে। ঠিক আছে, প্রাচীন যুগ আর মধ্যযুগটাই তোমাদের সামনে তুলে ধরা আছে এখানে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে আবার আধুনিক যুগ তুলে দেওয়া আছে এরকম। তাহলে চলে এসে এবার একটু বিস্তৃত বিবরণে যাই। দেখো, তাহলে গল্প বলেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা, একটি মাত্র গল্প। ঠিক আছে, তারপরে বলছিলাম দুটি কবিতা, কবিতা রয়েছে কিন্তু দুটি, একটা বলেছিলাম মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা। কবিতা দুটি সোজা আছে। সাম্যবাদ অর্থাৎ নজরুল যে
সাম্যের গান করেছেন, তার বিষয়টাকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন জাতির বিভিন্ন মানুষের মধ্যে পার্থক্যের মধ্যেও যেন মিলন, সেটাকেই তুলে ধরা সাম্যবাদী কবিতায়। আর মধুসূদন ঈশ্বরচন্দ্রের তার যে করুণা বা দয়া দাক্ষিণ্য, সেটাকেই তুলে ধরেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়। আর বিড়াল প্রবন্ধে বলেছি বঙ্কিমচন্দ্র যে দারিদ্রতা বা দরিদ্রের, যে দরিদ্র শ্রেণীর মানুষ তাদের চুরি করার একটা উপায় বা কারণ, প্রধান কারণ কিন্তু ধনী ব্যক্তি। কেন? ধনীর কার্পণ্য এবং ধনীর দারিদ্র্যের প্রতি অবহেলা, যার কারণে কিন্তু দরিদ্র শ্রেণীর মানুষ তারা নিরুপায় হয়ে তারা এই চুরির একটা পথ বেছে নিতে বাধ্য হয়। তো এখানে দারিদ্র শ্রেণীর মানুষেরা তাদের এই দারিদ্রতার কারণে যে চুরি করা, তার প্রধান কারণ বলেছে ধনীর বা ধনী শ্রেণীর মানুষের যে কার্পণ্য বা কৃপণতা, তাকেই দায়ী করেছেন। সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে কিন্তু বিড়াল প্রবন্ধে। আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতায় এখানে কি বলা হয়েছে, এই গাব্রিয়েল গার্সিয়া মার্কে, যেটা আমেরিকার কবি, তো তার লেখা কি বলা হয়েছে যে বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, একটা কাল্পনিক বাস্তবতা, জাদু বাস্তবতার কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আর ডানাওয়ালা যুক্ত একটা বৃহদাকারের মানুষ, সে বর্ষার দিনে এসে কোনো একটা গ্রামে আটকে পড়ে। তারপর তাকে ঘিরে পেলাও এলিসেন্দা নামে দুজন স্বামী স্ত্রী, তারা কি করে, তাকে একটা বেশ বাড়ির ঘেরা জায়গার মধ্যে রেখে দেয় এবং তাকে দেখার জন্য 5 সেন্ট করে তারা সাধারণ মানুষের কাছ থেকে নেয়, এবং তারা বিশাল ওই টাকা নিয়ে তারা একটা বিশাল বাড়িঘর তৈরি করে ফেলে। এবং বিভিন্ন জন ব্যক্তিকে আনা হয় যে আসলে এই জন্তুটি বা এই মানবটি কি কোনো দেবদূত কিনা, এরকম বিভিন্ন বিষয় মানুষের মধ্যে চলে আসে। এবং সবশেষে একটা সময় দেখা যায় সেই ডানাওয়ালা বুড়ো শীতের সময় আস্তে আস্তে যখন তার পুরনো পালকগুলো পড়ে যায়, নতুন পালক গজায়, আবার সে উড়ে চলে যায়। এই হচ্ছে মূল বিষয়, একটা জাদু বাস্তবতার কাহিনী মূল বিষয়। তো তারপরে কি বলেছে, ভাষা অংশ দেখো। ভাষা বলেছি বিশ্বের ভাষা, বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ, আর ভারতের প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। বিশ্বের ভাষা শুধু ভারতের নয়, বিশ্বের ভাষা, সমগ্র বিশ্বের যে বিভিন্ন ভাষা রয়েছে তার পরিচয় তোমরা এখানে পাবে। আর বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে, আমরা অনেকেই জানি যে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি, কিন্তু এই ধারণাটা বদ্ধমূলভাবে আমাদের মধ্যে সীমাবদ্ধ না রাখাটাই ভালো। কারণ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে, তাই না? তো সংস্কৃত ভাষা কি, যে ভাষার মধ্যে মানে একটা মৌলিক ভাষা, যার কোনো পরিবর্তন হয় না। তাহলে যে ভাষার পরিবর্তন নেই, যে ভাষার কোনো রূপান্তর হতে পারে না, সেই ভাষা থেকে নতুন ভাষা সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? আর দেখবে ভালো ভালো বই তোমরা যদি একটু ঘেঁটে দেখো, তাহলে দেখতে পাবে যে সর্বশেষ বাংলা ভাষার পরিবর্তনের যে স্তর, মাগধী অপভ্রংশ অবহট্ট থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ঠিক আছে। আর কি ভাষার বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য এখানে ভাষার উপভাষা বিষয়ে তোমরা পাবে, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী এবং বিভিন্ন ভাষার বিষয়ে ওখানেও কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে। তারপর আসো, তারপরে কি বলা আছে, বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। প্রাচীন যুগ, সেখানে তোমরা প্রাচীন বাংলার যে চিত্র, সমাজ সাহিত্যর চিত্র, সেটা আমরা কিসে পাই, আমরা জানি দশম থেকে দ্বাদশ শতকে বাঙালির সবচেয়ে প্রাচীন নিদর্শন কি, চর্যাপদ, তাই না? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই নেপালের রাজদরবার থেকে কিন্তু আমাদের এই চর্যা পুঁথিটি আবিষ্কার করেছিলেন, তাই না? তো সেই চর্যা পুঁথির যখন আবিষ্কৃত হয়, সেই চর্যা পুঁথির মধ্যে আমরা সমকালীন সময়ের একটা বৈশিষ্ট্য পাবো, সেই সময়ের মানুষের আচার আচরণ, সংস্কৃতি, সমস্ত কিছু। তারপর আসছে লাস্ট কি দেখো, মধ্যযুগের সমাজ সাহিত্য। এখানে তোমরা পাবে হিন্দু সমাজ সংস্কৃতির একটা বিশাল বড় অংশ, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন। তারপরে পাবে তোমরা মঙ্গল কাব্য, তারপর তোমরা পাবে অনুবাদ সাহিত্য, রামায়ণ মহাভারতের অনুবাদ। তারপর তোমরা কি পাবে, চৈতন্য জীবনী কাব্য, তারপরে বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, আরাকান রাজসভা। এখানে একটু মুসলিম সংস্কৃতির একটা বিষয় আছে, সেটা হচ্ছে আরাকান রাজসভা। মানে আরাকান রাজসভার আগে যে সমস্ত সাহিত্য মধ্যযুগে আমরা দেখছি, সেখানে দেবদেবী তার নিজের পূজা প্রচার বা দেবতাদের প্রাধান্যকেই দেওয়া হয়েছে। এবং সর্বপ্রথম এই আরাকান রাজসভার সাহিত্যিক গুরুত্ব কি, আরাকান রাজসভাই কিন্তু সর্বপ্রথম মানব মানবীর প্রেমের জয়গান গেয়েছেন এই আরাকান রাজসভা। ঠিক আছে। তো তারপর থেকে আমরা
এই আধুনিক যুগে চলে যাবো 1800 পর থেকে ফোর্ট উইলিয়াম কলেজ, তারপর থেকে আধুনিক যুগ, এখন বর্তমান যেটা সময় চলছে। তো ও পর্যন্ত নেই আমাদের মোটামুটি এই যে চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা আর শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী। ইসলামীয় ধারার মধ্যে আরাকান সভাটাই পাবে, আর শাক্ত পদাবলী রামপ্রসাদ সে তার কমলাকান্তর বিবরণ পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল তোমাদের ফুল পুরো সিলেবাস। এখান থেকেই টোটাল 40 মার্কের এমসিকিউ তোমাদের আসবে। ওকে, তো এই সমস্ত সিলেবাসের বিষয়ভিত্তিক যে সমস্ত কোশ্চেন এমসিকিউ, তো পেতে হলে বা পাওয়ার জন্য তোমাদের কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং যত যত সম্ভব তোমরা কিন্তু শেয়ার করে দেবে। ঠিক আছে, তো আর একটা বিষয় দেখো, সাহিত্য সংস্কৃতি ইতিহাস আমি বললাম, কি বলেছিলাম, প্রাচীন বাংলার সমস্যা তো একটু আগেই বলেছি, ওটাও তো থাকবে। আর মধ্যযুগ যেটা একটু আগেই বলে দিয়েছি, ওই বিষয়টাকে একটু দেখানো হয়েছে এখানে। ঠিক আছে, তো খুব সুন্দর ভালো ভালো নোটস, এগুলো পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস। এরপরে আবার নেক্সট ক্লাসে হাজির হবো অন্য কোনো একটা টপিক নিয়ে। ঠিক আছে, আর যাবতীয় নোটস পত্র তোমরা কিন্তু পাবে এই বাংলা বিষয়ের মঙ্গলবার। এই মঙ্গলবার তোমরা 6টায় পাবে ক্লাস 11-এর নোটস। এই সমস্ত আমাদের ক্লাসের সমস্ত যে ভিডিও বা নোটসগুলো দেওয়া হবে এগুলো তোমরা পাবে। আর 7টার দিকে তোমরা পেয়ে যাবে দ্বাদশ শ্রেণীর নোটস। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বাংলা বিষয় আমি বললাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ওকে। হ্যাঁ, হ্যাঁ।